কবরস্থানের কাছাকাছি চলে এসেছে এমন সময় আব্দুর রহমান লক্ষ্য করলেন কবরস্থানের সামনে 4-5টা আলো ঘোরাঘুরি করছে। তিনি যেহেতু এসবের সাথে অভ্যস্ত, তাই ব্যাপারগুলো পাত্তা দিলেন না। যখন কবরস্থানের প্রায় সামনে চলে এসেছেন তখন আবছা আবছা একটা জিনিস তার রাস্তার মাঝ বরাবর তিনি দেখতে পেলেন। জ্যোৎস্নার আলোয় একটু কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এটি লাশ বহন করা একটা খাটিয়া। তখনই তার বুকের ভেতর ধুকধুক করতে শুরু করলো। এত রাত্রে কে মারা গেল? যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। মহাবিশ্বের সকল রহস্য উন্মোচন করা মানুষের পক্ষে সম্ভব নয়। জীবন ও জগৎ নিয়ে আপনি যতই ব্যাখ্যা দিয়ে থাকুন না কেন, কিছু কিছু জায়গায় আপনার ব্যাখ্যা কোনো কাজে আসবে না। আপনি কেবল ততটুকুই জানতে পারবেন যতটুকু সৃষ্টিকর্তা আপনাকে জানার ক্ষমতা দিয়েছে। বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে প্রতিনিয়ত, তবুও এ মহাবিশ্বের সবকিছু বিজ্ঞান দিয়ে চলে না। আমি আসাদুজ্জামান মামুন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রাম থেকে বলছি। ভূত.কমে পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি আমি আমার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিলাম, যেটা 50তম এপিসোডে রাসেল ভাই প্রচার করেছিলেন। এবারে আমি 7টা সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথম সিরিজে থাকছে হুজুরদের নিয়ে দুর্দান্ত রক্তহীন করা ব্যাখ্যাহীন সব কাহিনী। প্রথম সিরিজে প্রায় 3টি পর্ব রয়েছে, যার প্রথম পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় ঘটে। যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। আব্দুর রহমান পেশায় একজন ধর্মীয় শিক্ষক। এলাকায় তার বেশ নামডাক ছিল। পরহেজগার, দিনদার, সত্যবাদী এবং সকলের প্রিয় আব্দুর রহমান জিন ভূতের যে কোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। আশেপাশের এলাকার সকল লোক তাকে এক নামে চিনত। দূর দূরান্ত থেকে লোকজন এসে তার কাছে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেত। ঘটনার দিন এশার নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে তাসবিহ পাঠ করছিলেন আব্দুর রহমান। এমন সময় তার বাড়ির গেইটে কড়া নাড়ছেন কেউ। গেইটে কড়া নাড়ার পাশাপাশি ভীতু কণ্ঠে উচ্চ স্বরে আওয়াজ করে বলছিলেন, মৌলানা সাহেব, মৌলানা সাহেব, বাড়ি আছেননি? মৌলানা সাহেব, গেটটা একটু খুলেন, আমি বড় বিপদে আছি। আব্দুর রহমান ঘর থেকে বেরিয়ে গেটের দরজা খুললেন। বছর 40-এর কাছাকাছি একজন লোককে তিনি দেখতে পেলেন। তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে তার সাথে। আব্দুর রহমান হুজুর কিছু বলার আগেই লোকটি বলল, মৌলানা সাহেব, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার বাড়ি সাঁথিয়া থানায়। লোকটি এবার কান্না করে বলল, আমার মেয়েটাকে মেরে ফেললো মৌলানা সাহেব, আপনি দয়া করে আমার সাথে এখনই চলুন, না হলে আমার মেয়েকে হয়তো আমি আর ফেরাতে পারবো না। আব্দুর রহমান লোকটিকে বলল, কি হয়েছে তোমার মেয়ের? লোকটি বলল, আমার মেয়ে একদম সুস্থ ছিল গতকাল পর্যন্ত। আজ সকাল থেকে হঠাৎ করে সে একা একাই কথা বলতে থাকে। বিকেল গড়াতেই সে মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার করতে থাকে। আর কারণ জিজ্ঞেস করলেই বলে, আমাকে ওরা নিয়ে যাবে বাবা, আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে যেতে দাও। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে একটা চাকু দিয়ে তার নিজের হাত সে নিজে কেটে ফেললো। গড়গড় করে রক্ত মাটিতে পড়তে লাগলো। তখন মেয়েটি আমার দিকে বিদঘুটে হাসি দিয়ে বলতে লাগলো, আমার রক্ত লাগবে, আরও রক্ত খাও আমি। অমনি তার হাত থেকে রক্ত চুষে চুষে মেয়েটি খাচ্ছিল। তখন আবার অট্ট হাসি দিয়ে মেয়েটি আবার বলল, কেউ আমাকে বাঁচাতে পারবে না, একে আমি শেষ করেই ছাড়বো, রক্ত লাগবে আমার, রক্ত। পরবর্তীতে স্থানীয় এক ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসা করা হয়। হাত ব্যান্ডেজ করে দেয়া হয়। তার আচরণ দেখে ডাক্তার বলেন, তাড়াতাড়ি একজন হুজুরকে দেখান, এটা অন্য কোনো ঘটনা, যত তাড়াতাড়ি সম্ভব একজন হুজুরকে দেখান। পরবর্তীতে আপনার খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি হুজুর। কথা বলতে বলতেই আব্দুর রহমান হুজুরের পা জড়িয়ে ধরল। হুজুর, হুজুর, দয়া করে আমার সাথে চলুন, আমার একমাত্র মেয়েও। সাধারণত রাত্রেবেলায় আব্দুর রহমান কোনো রোগী দেখেন না, কিন্তু লোকটির পীড়াপিড়িতে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চিকিৎসা করতে সাঁথিয়া থানার উদ্দেশ্যে রওনা দিলেন সে রাত্রে। রাত তখন 11টা বাজে। লোকটি একটি ভ্যান গাড়ি নিয়ে এসেছিল তার সাথে করে। ভ্যান গাড়ি চালক সেই লোক এবং আব্দুর রহমান চলতে শুরু করলো। কিছুক্ষণ পর পর তাদের ভ্যান গাড়িটিকে লক্ষ্য করে ঢিল ছুটছে কে যেন। আব্দুর রহমান সাহেব বুঝতে পেরে লোকটি এবং ভ্যান চালককে বললেন, আপনাদের কোনো সমস্যা নেই, আমি দেখছি কি করা যায়, আপনারা ভয় পাবেন না।
ভ্যান চালক কিছু দূর যাওয়ার পর বলল, হুজুর, ভ্যান তো আর চলে না, অনেক ভারী মনে হচ্ছে। হুজুর সাহেব ভ্যান থেকে নামলেন, ভ্যানের চারিদিকে প্রদক্ষিণ করে কি জানি পড়লেন এবং ভ্যান চালককে গাড়ি চালাতে বললেন। ভ্যান চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। তখন তার কাছে ভ্যান গাড়ি স্বাভাবিক মনে হচ্ছিল। আব্দুর রহমান বললেন, কোনোভাবেই কেউ পেছনে তাকাবেন না, পেছনে যা হচ্ছে হতে দেন, আল্লাহর নাম করে সামনে চলুন। ঘণ্টা দুয়েক পর গন্তব্যস্থানে পৌঁছল তারা। আব্দুর রহমান বাড়ির আঙিনায় প্রবেশ করতেই মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, রক্ত লাগবে, আমার রক্ত, তুই এসেছিস কেন? কোনো কিছু হবে না, একে আমি নিয়ে যাব। আব্দুর রহমান কোনো কিছু না বলে মেয়েটিকে বসাতে বললেন। তারপর আব্দুর রহমান চিকিৎসা শুরু করলেন। এক পর্যায়ে মেয়েটির সাথে থাকা জিনকে হাজির করা হলো। অনেক তর্ক বিতর্ক শেষে জিনটি মেয়েটিকে ছেড়ে দিল। ছেড়ে যাবার সময় আব্দুর রহমানকে উদ্দেশ্য করে জিনটি বলল, তোকে আমি দেখে নেব, তোর হৃৎপিণ্ডটা আমি চিবিয়ে খাবো, সেদিন তোর কত শক্তি আমি দেখব, দেখি তুই কিভাবে বাড়ি যাস। এক পর্যায়ে মেয়েটিকে সুস্থ করা হলো। রাত তখন 2টো বাজে। আব্দুর রহমান মেয়েটির বাবাকে বলল, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমাকে এবার বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বাড়ি ফিরে যাওয়ার একটু ব্যবস্থা করুন। লোকটি আব্দুর রহমানকে বললেন, হুজুর, আপনি রাতটা আজকে থেকে যান। আব্দুর রহমান লোকটিকে বললেন, আমি চিকিৎসার শেষে কোথাও থাকি না, আমাকে আমার বাড়িতে ফিরতেই হবে। সমস্যা নাই, আপনি আমাকে আমার এলাকার 2 গ্রাম আগে নামিয়ে দিয়ে আসুন, সেখান থেকে আমি একাই চলে যেতে পারবো। সেই গ্রামের আগ পর্যন্ত রাস্তা পাকা ছিল, তাই সে রাত্রে পাকা রাস্তা পর্যন্ত হুজুরকে নামিয়ে দিয়ে ধন্যবাদ দিয়ে লোকটি ভ্যান চালককে নিয়ে চলে গেল। এই কাঁচা রাস্তা ধরে হুজুরের বাড়িতে ফিরতে 1 ঘন্টা সময় লাগবে। ফসলি জমির মাঠ চারিদিকে, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। তখন ধানের সময়, তাই ধানের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। জ্যোৎস্নার আলোয় পথ দেখে হুজুর এগোতে থাকলেন। ফসলি জমির মাঠের পাশে অনেক দূরে দূরে পানির সেচ দেওয়া মেশিনের ঘর দেখা যাচ্ছে। সেখান থেকে কুপির আলো জ্বলতে দেখতে পায় আব্দুর রহমান। আব্দুর রহমান যখন চিকিৎসা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন তার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিল। হেঁটে হেঁটে যখন প্রায় তার গ্রামের কাছে চলে এসেছে, তখন তার সামনে একটা কবরস্থান পড়ে। সেটা তাদের গ্রামেরই কবরস্থান। কবরস্থানের কাছাকাছি চলে এসেছে এমন সময় আব্দুর রহমান লক্ষ্য করলেন কবরস্থানের সামনে 4-5টা আলো ঘোরাঘুরি করছে। তিনি যেহেতু এসবের সাথে অভ্যস্ত, তাই ব্যাপারগুলো পাত্তা দিলেন না। যখন কবরস্থানের প্রায় সামনে চলে এসেছেন, তখন আবছা আবছা একটা জিনিস তার রাস্তার মাঝ বরাবর তিনি দেখতে পেলেন। জ্যোৎস্নার আলোয় একটু কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এটি লাশ বহন করা একটা খাটিয়া। তখনই তার বুকের ভেতর ধুকধুক করতে শুরু করলো। এত রাত্রে কে মারা গেল? আর তাছাড়া তিনি তো 10টা পর্যন্ত এলাকাতেই ছিলেন, কই কারো মারা যাওয়ার খবর তো তিনি শুনলেন না। তাছাড়া এত রাত্রে লাশ কবর দিতে কবরস্থানে এসেছে কারা? কাউকে তো দেখতে পাচ্ছি না। তিনি খাটিয়াটি ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন সত্যিই খাটের মধ্যে একটা লাশ রয়েছে, কাফনে মোড়া লাশ, কিন্তু লোকজন কোথাও নেই। তিনি বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, নিশ্চয়ই এগুলো বদ জিনের কারসাজি। যেহেতু কবরস্থানের ভেতরে জিনটা কোনো ক্ষতি করতে পারে না, তাই তিনি তাড়াতাড়ি কবরস্থানের ভেতরে যাওয়ার চেষ্টা করলেন। যেই খাটিয়াটার পাশ কাটিয়ে কবরস্থানের গেটের দিকে যাবেন, তখনই খাটিয়া থেকে লাশটি উঠে বসল এবং কর্কশ গলায় সে হুজুরকে তার জানাজা দেবার কথা বলল। হুজুর, আমাকে জানাজা করে যান। কি ভয়ঙ্কর! দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। লাশটি বসে তাকে জানাজা দেওয়ার কথা বলছে। হুজুর এবার দৌড়ে সামনে যেতে লাগলো। অমনি খাটিয়া থেকে লাশটি কেমন যেন ভেসে চলে গেল আর বলল, আমাকে জানাজা করে যান। আব্দুর রহমান কি করবে কিছুই বুঝতে পারছেন না। তার মাথায় কোনো কিছু আসছে না। তার শরীরটা যেন পাথর হয়ে দাঁড়িয়ে গিয়েছে এক জায়গায়। তিনি বারবার চেষ্টা করছিলেন কবরস্থানের ভেতর যাওয়ার জন্য। লাশটি এবার তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখনই তার মনে পড়ল যে তিনি তো শরীর বন্ধ করতে ভুলে গেছেন। হঠাৎ করে লাশটি তার কাছে এসে কাফনের মধ্যে থেকে একটা হাত যেন বের হয়ে এসে তাকে খপ করে ধরে ফেলল। আবারও বলতে লাগলো, হুজুর জানাজা দিয়ে যান। এবার সমস্ত শক্তি দিয়ে লাশটিকে ধাক্কা মেরে হাঁপাতে হাঁপাতে কবরস্থানের গেট দিয়ে কবরস্থানের মধ্যে প্রবেশ করলো আব্দুর রহমান। কবরস্থানের মধ্যে গিয়ে আব্দুর রহমান পড়ে গেল। সেই লাশটি কবরস্থানের বাইরে এসে কেমন যেন একটা বিদ্ঘুটে হাসি হাসতে শুরু করলো। ভয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছিল তার। যা কিছু তিনি জানতেন সবকিছু পড়তে লাগলেন। এভাবে কতক্ষণ চলে যায় বুঝতে পারলেন না। হঠাৎ করেই মুয়াজ্জিনের কণ্ঠে শুনতে পান আজানের ধ্বনি। আজানের শব্দের সাথে সাথে সেই বিদ্ঘুটে হাসি আর সেই লাশটাকে তিনি আর দেখতে পেলেন না। শেষে একটা কথা শুনতে পান তিনি, যে আজকে তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এরকম কোনো একটা কিছু তিনি পেছন থেকে শুনতে পেলেন। পরবর্তীতে তিনি দোয়া পড়ে কবরস্থান থেকে বের হন। তারপর থেকে তিনি আর কখনো কোনোদিন
রাতে কোনো চিকিৎসা করতে যেতেন না, এমনকি বাড়ির বাইরেও বের হতেন না। এই ছিল প্রথম সিরিজের প্রথম পর্ব। যদি ভালো লাগে শেয়ার করবেন। বানানে ভুল আর ঘটনাটি গুছিয়ে না বলার জন্য আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একেবারে সত্যি ঘটনাটি আমাকে শেয়ার করেন আমাদের স্কুলের ধর্মীয় শিক্ষক মৌলানা জাহিদুল ইসলাম স্যার। ঘটনাটি জাহিদুল স্যারের ওস্তাদ আব্দুর রহমানের সাথে ঘটা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাসেল ভাইকে। ভূত.com দীর্ঘজীবী হোক। এরপরে তিনি তার নাম এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেই সাথে ঠিকানা। আমি একটা জিনিসই আপনাদেরকে শুধু বলতে চাই, সেটা হচ্ছে ঘটনাটা পড়ে আমারও অস্বস্তি লাগছিল জন্য মাঝে মাঝে ভয় লাগছিল। সেই সাথে উনি বারবার করে মেক শিওর করেছেন যে এই ঘটনাটি সত্য। কিন্তু এই ঘটনা, এরকম টাইপের ঘটনা শুনলে কিন্তু আমরা বেশ একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে লাশ আবার উঠে বসে নাকি, লাশ আবার পেছন থেকে ডাকে নাকি, লাশ আবার হাত ধরে ফেলে নাকি। এগুলো কিন্তু বিশ্বাস করা বেশ কষ্ট। জানি না এরকম সত্যি রহস্যময় ঘটনা ঘটে কিনা। এই রহস্যময় পৃথিবীর এই ঘটনার শুরুর মতো করেই বলবো, খুব সামান্যই আমরা জানি। সব যেদিন উপলব্ধি করতে পারবো তখন হয়তো এগুলোও আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হবে। কারণ যারা বুজুর্গ, যারা বোঝেন, তাদের কাছে তো এই ব্যাপারগুলো বেশ স্বাভাবিকই লাগে। আমার তাই ধারণা। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম কি এই গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায় তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি শুনবেন? যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, জানি সবসময় আপনি ভালোর দলে, তাই নিশ্চয়ই ভালো আছেন। আমি 2012 সাল থেকে আপনাকে শুনছি। যেহেতু তখন 4র্থ শ্রেণীতে ছিলাম, তাই নিয়মিত শোনার সুযোগ হতো না। 2016 থেকেই আপনাকে নিয়মিত শুনছি। এর আগে আমি 2টো স্টোরি পাঠিয়েছিলাম, হয়তো আপনার পছন্দ হয়নি। সেটা একদমই আপনার ব্যাপার। যাই হোক, সেটা নিয়ে আক্ষেপ আর নাই বা করলাম। যদি আজকের ঘটনাটি পড়ে শোনান, চিরকৃতজ্ঞ থাকব। বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। আজকের ঘটনাটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ঘটনাটি আমার এক কাজিনের মুখ থেকে শোনা। তিনি শুনেছিলেন তার ঢাকার অফিসের এক সহকর্মীর কাছ থেকে, এবং সেই কলিগের নামও রাসেল। আমি সেই রাসেল ভাইয়ের মতো করে শোনাচ্ছি আপনাকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। সরাসরি চলে যাচ্ছে ঘটনায়। ঘটনাটি বেশ বড়, চেষ্টা করছি যতটা সম্ভব সংক্ষিপ্ত করে লেখার। শব্দ চয়ন এবং বানানে ভুল থাকলে সে ত্রুটি মার্জনা করবেন। আমরা 3 ভাই, আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই রাজীব ক্লাস 9-এ পড়ে। আমার এবং ভাইয়ার চেয়ে আমার ছোট ভাই রাজীবের বয়সের পার্থক্য যেহেতু অনেক বেশি, তাই সে আমাদের পরিবারে সবার কাছে ভীষণ আদরের। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রায় 2 মাস পরে, পহেলা বৈশাখের 3-4 দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায়। সেদিন রাত 8টার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করছিলাম, কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে, তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় 10 মিনিটের পথ ওর একা একা হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাবার পরেও সে বাসায় ফেরেনি।
তারপর আমি এবং বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে। তার পোস্টমর্টম করানো হয় এবং তাতে ধরা পড়ে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির ওপরে পড়ে। কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসি ক্যামেরার ফুটেজ ক্লিপে দেখা যায় যে 12টার দিকে সে বাসায় ঢুকে পড়ে এবং এরপর কোথাও বের হয়নি। কাজেই এক্ষেত্রে তার বিরুদ্ধে লিগালি স্টেপ নেবার কোনো অপশন ছিল না। তাই এই ঘটনা নিছক একটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেয়া হয়। পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে। আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিন তাকে ক্ষমা করতে পারেননি। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবা শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই তিনি নিজের হাতে ওকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান। এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটা উল্লেখ করেন। সবকিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন, তবে তিনি শর্ত দেন যে তাকে 5,000 টাকার দক্ষিণা দিতে হবে। তিনি যেমন করে বলবেন বাবা ঠিক তেমনভাবেই সবকিছু করবেন, এটাই হচ্ছে নিয়ম। সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন। পরের দিন তিনি দক্ষিণা দিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত 1টার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বলেন। যা যা আনতে বলেন সেগুলো হলো যে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, সেই গাছের একটি ডাল, রাজীবের কবরের এক মুঠো মাটি, কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি, একটা লোহার টুকরো এবং বড় একটি আস্ত রসুন। তিনি বলেন যে তুই যখন কবর খোঁড়াখুড়ি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুই কোনো দিকে তাকাবি না, কোনো কিছুর তোয়াক্কা করবি না, তাতে করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সেদিন সারা দিনে আমাদের ওপর দিয়ে খুব ধকল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বেরিয়ে যান এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান। পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন। ঠিক তখনই কবরস্থানের প্রাচীরের ভেতরে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাজ পড়া শুরু হলো। কবরস্থানের চারিদিক থেকে ওনার নাম ধরে অনেকে ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে, যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু বাবা উঠে দাঁড়িয়ে কোনো কিছু তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত 1টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার স্বর শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয় এগুলো নিয়ে ভেতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে তোকে আরও একটা কাজ করতে হবে। আমি এখন এগুলো মন্ত্র পড়ে একটি বাক্সে ভরে দেব। এই বাক্সটা নিয়ে তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস তার বাড়ির 25 হাত আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে 1 রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে। যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি। বাবা কোনো রকমে ফজরের আগে একটা হাউজিংয়ের ভেতরে পুঁতে আসেন। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে যা বলেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তাই তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজো ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন, সে সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সত্যি তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা
বাবা তখনই নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সবকিছু জানতে পারেন এবং সেই সাথে তিনি নিজের ঘটনাগুলোও খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সবকিছু শুনে বলেন যে ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী তার পালিত একটি বদজিনি আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের স্মরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই বদজিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি খুঁড়িয়ে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দুরুদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখনও শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই জিন বলে সে যাবে না, কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে, আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা ডুক করে কেঁদে ওঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরাহা করা যায় কিনা। বাবা সেই জিনকে বলেন যে তিনি যা চাইবেন বাবা তাকে তাই দিবেন, তাই করবেন। তখন জিন বলেন তাহলে তোর বাম হাত এবং বাম পা আমি নিয়ে যাব, তার বিনিময়ে তোর দুই ছেলের কোনো ক্ষতি হবে না। আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজড। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ হওয়ায় বাবাকে তারা ক্ষমা করে দেন। এরপর সেই বন্ধু অসুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়েই থাকতে হয়। আর 3 বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমরা বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ উনি নিজের ভুল বুঝতে পেরে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল। আর আমার জানা আরও কিছু ভৌতিক ঘটনা রয়েছে, যদি আপনি বলেন একে একে নিশ্চয়ই পাঠাবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত সিলেট। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং ইমেল অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ দীপ্ত, চমৎকার এই ঘটনাটির জন্য। এবং আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে পরবর্তীতে আরও ঘটনা পাবো। কি এক অদ্ভুত পরিণতি দেখুন, মানুষের ক্ষতি করতে গেলে আসলে আমি অনেক জায়গাতেই শুনেছি যে ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যাই বলেন, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই আপনাকে ব্যবহার করবে। অনেক সময় এইরকম হয় যে আপনার ফ্যামিলির পুরো ডিটেলস নিয়ে কোনো কাজ করতে গিয়ে আপনাকেই ক্ষতির মুখে ফেলে আপনার কাছ থেকে অর্থ আদায় করবে। এই ধরনের পরিস্থিতির যেন সম্মুখীন আমরা কেউ না হই, আমরা যেন এই ধরনের ফাঁদে পা না দেই, সেই অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম কি এই গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায় তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি শুনবেন? আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং আসসালামু আলাইকুম অল লিসেনার্স অফ ভূত.com। এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং দিস ইজ ইব্রাহিম ফ্রম লালবাগ, ঢাকা। অনেকদিন পর আসলে আপনাদের সবার সামনে আরও একটা ঘটনা নিয়ে হাজির হলাম আমি, এবং আশা করবো আজকের ঘটনাটাও আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
এবং রাসেল ভাই আপনাকেও ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। তো রাসেল ভাই কিছুক্ষণ আগে আসলে ঘটনাটা আমি শুনি এবং আমার কাছে আসলে আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে গেছে এরকম একটা অবস্থা। তো আমি জানি না লিসেনার্স আপনাদের কাছে কেমন ঘটনাটা লাগবে, বাট আমি আশা করি বা ঠিকভাবে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করতে পারবো। এবং ঘটনাটা আমার কাছে অনেক ক্রিপি লেগেছে এবং যার সাথে ঘটনাটা ঘটেছে সে হচ্ছে আমার পুরোনো কালের ফ্রেন্ড এবং অনেক পুরনো একটা ফ্রেন্ড। তার সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল এবং আসলে প্রসঙ্গটা অন্য বিষয় ছিল। তো ধীরে ধীরে তার বাসার দিকে যায় প্রসঙ্গটা এবং সে বলে যে দোস্ত আমার বাসার ছাদটা তো অনেক হন্টেড। তা আমি বলি হন্টেড বলতে? তো তারপর রাসেল ভাই আসলে তার মুখে থেকে বের হয় একটা লোমহর্ষক ঘটনা এবং যেটা শোনার সময় আমিও অ্যাকচুয়ালি ঘোরের মধ্যে চলে গেছিলাম যে মানে কি শুনতেছি, আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম এরকম, মানে এতটা ভয়ানক তার এক্সপিরিয়েন্স। সো আমি জানি না লিসেনার্স আপনাদের কাছে কেমন লাগবে, আমি আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। আমি অ্যাকচুয়ালি রাসেল ভাই অনেকদিন বেশ কিছুদিন ধরে আমি গ্রামের ঘটনা নিয়ে আসছিলাম। তো আজকের ঘটনাটা ঢাকা শহরেরই এবং ঢাকার একটা ঘটনা। আমি আসলে প্রাইভেসির ঝামেলায় আমি আসলে কোথায় ঘটনাটা ঘটেছে এবং বিল্ডিংটাও কোথায় এসব কিছুই আমি আসলে বলতে চাচ্ছি না। ইভেন কি আমি আমার ফ্রেন্ডের নামটাও বলতে চাচ্ছি না বিকজ ঝামেলা রয়েছে, যার কারণে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি সেগুলো প্রকাশ করতে পারছি না। যাই হোক, আমি রাসেল ভাই চলে যাচ্ছি ঘটনায়। তো আমার ফ্রেন্ডের রাসেল ভাই তার খুব অভ্যাস আছে ছাদে গিয়ে কথা বলার এবং তার রাত জাগার তো অভ্যাস আছেই এবং মাঝে মধ্যেই সে ছাদে যেত এবং তাদের বাসা, তাদের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের উপরেই তাদের ছাদটা, যার কারণে তার জন্য খুব সহজ ছিল ছাদে গিয়ে কথা বলার। এবং সে বেশ রাত পর্যন্তই তার ফ্রেন্ডদের সাথে কথা বলতো এবং ফেসবুকিং করতো, গেমিং করতো, ছাদে গিয়েই করতো, বাতাস খেত। এটা তারা মানে অনেক দিনের একটা অভ্যাস আসলে। এবং বেশ কতদিন মানে সে ছোটবেলা সে বড় হয়েছে এই বিল্ডিং এ, বেশ 10 বছর ধরে এই বিল্ডিং এ সে আছে এবং এখন পর্যন্ত সে সেই বিল্ডিং এই আছে। তো তার সাথে মানে এরকম একদিন, এরকম এক রাত সে কথা বলছে তার ফ্রেন্ডের সাথে এবং তাদের ছাদটা আসলে দুইটা পোর্শন আছে ভাই। একটা হচ্ছে উপরে টাঙ্কির সাথে অ্যাটাচ এবং আরেকটা হচ্ছে নিচের ছাদ, যেটা আসলে সিঁড়ির সাথে কানেক্টেড। তো মানে উপরে একটা ছাদ আর একটা নিচের একটা ছাদ। তো সেরকম কথা বলছে রাসেল ভাই, এরকম 2:30 হবে, 2:30 বাজে রাত, গভীর রাত। তবে এরকম একটা সময় কথা বলছে এরকম একটা সময় রাসেল ভাই সে দেখে নিচের ছাদে একটা বাচ্চা ছেলেকে সে দেখে। তো রাসেল ভাই এটা দেখি তার আসলে ফার্স্টেই একটা ধাক্কা লাগে, কারণ রাসেল ভাই পুরোটা বিল্ডিং এ এই বছর মানে বাচ্চাটা আসলে 5-6 বছরের ছিল। 5-6 বছরের কোনো বাচ্চা তাদের বিল্ডিং এ নাই। রাসেল ভাই আগে বলেছি 10 বছর ধরে সে এই বাসায় আছে, বিল্ডিং এ আছে, সেই বিল্ডিং এ বড় হয়েছে। সো কোন ফ্ল্যাটে কে থাকে না থাকে এই ব্যাপারে তার যথেষ্ট ভালো আইডিয়া আছে, যার কারণে আসলে সে বুঝতে মানে সে জানে যে এই বয়সের কোনো বাচ্চা তাদের বিল্ডিং এ নাই। তো তারপরেও সে ভাবে যে হয়তোবা কোনো গেস্ট আসতে পারে, তাদের হয়তোবা বাচ্চা। কিন্তু রাসেল ভাই 2:30 এত রাতে একটা বাচ্চা ছাদে কেন আসবে? এটা তো অস্বাভাবিক, এটা তো স্বাভাবিক কিছু না। তো রাসেল ভাই সে আসলে ভূত-টুতের গল্প শুনেই বড় হয়েছে। সে ভূত এফএমও শুনতো, ভূত এফএমের লিসেনার ছিল। অ্যান্ড আমি এখন ভূত.com এর ব্যাপারেও তাকে জানালাম। তো সে মোটামুটি আসলে ভূতের কাহিনী এগুলো সে শুনে, সে বিশ্বাস কত একটা করে কিনা জানি না, তার মধ্যে ওই বিশ্বাসটা ছিল না। সেই নিজেই বলে সে অত একটা কেয়ার করে না এসব, বাট শুনে ভাল লাগে। কিন্তু মানে সেই বিষয়গুলো জানে, তো তার কাছে মনে হতে থাকে যে এটা প্যারানর্মাল কিছু হতে পারে। তারপরও সে অনেক ধরনের মানে সে সাহস রাখে, সে মডার্ন যুগের ছেলে রাসেল ভাই। তো অবশ্যই তার মানে মাঝে ওরকম কিছুই থাকে, আর তার মধ্যে সাহস আছে বলেই সে ছাদে এত রাতে থাকতে পারে। তো সে একটু অবজার্ভ করা শুরু করে রাসেল ভাই, কারণ সে ছেলেটার অ্যাবনর্মাল কিছু মানে আচরণ দেখে। সে ছেলেটা এক নাগারে সেই জায়গায় দাঁড়িয়ে আছে এবং রেলিং এর কাছে দাঁড়িয়ে আছে, নিচের ছাদে রেলিং এর সাইডে দাঁড়িয়ে আছে। সে ওই পাশে রাস্তার দিকে মুখ করে কি যেন দেখছে। কি দেখছে আসলেই মানে কিছু ছিল না তার সামনে, তাদের সামনে অন্যান্য বিল্ডিং গুলা ছিল আর ছোটখাটো কিছু বিল্ডিং ছিল, এই দ্যাটস ইট। আর নিচে রাস্তা, শুনশান রাস্তা রাসেল ভাই, চারদিকে কোনো মানে আপনি তো বুঝতেই পারতেছেন 2:30 দিকে নিশ্চয়ই সবাই ঘুম, বা এত রাতে যদি মোবাইলে কথাও বলে ছাদে আসতে বলুক বা জোরে বলুক শোনা যায়। তো
সে যে কথা বলছে, আমার যে ফ্রেন্ড, সে যে কথা বলছে এটা কিন্তু সে ছেলেটা শোনার কথা, এবং সে একটা বাচ্চা ছেলে, নিশ্চয়ই তার পিছন ফিরে দেখার কথা যে আছে উপরে কে কথা বলছে। না রাসেল ভাই, এরকম কোনো অ্যাক্টিভিটিস সে ছেলেটার মধ্যে ছিল না। সে ছেলেটা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। 5টা মিনিট সে মানে অবজার্ভ করছিল। তার কাছে বিষয়টা অ্যাবনর্মাল লাগতে থাকে যে কোনো ধরনের নড়াচড়া নাই, সে একটা বাচ্চা। তার নিশ্চয়ই পিছনে ফিরে তাকার কথা যে উপরের ছাদে কে আছে, কথা বলছে কে, এগুলো দেখার কথা না রাসেল ভাই। ওর মধ্যে এরকম কোনো কিছু ছিল না, এবং সে এক নাগারে দাঁড়িয়েছিল। সে ছেলেটা পরনে লাল গেঞ্জি পরা ছিল এবং হাফ প্যান্ট পরা ছিল রাসেল ভাই, এবং বয়স বললাম 5-6 বছরের। অ্যাবনর্মাল আচরণ দেখে একটু ভয় লাগতে শুরু করে। তারপরও সে জিনিসটাকে নর্মালি নেয়। তো 10 মিনিট হয়ে যায় রাসেল ভাই। 10টা মিনিট ধরে সে জাস্ট অবজার্ভই করে যে 10 মিনিট ধরে তার কোনো ধরনের নড়াচড়া নাই সেই বাচ্চা ছেলেটার। তো রাসেল ভাই 10 মিনিট হয়ে যাওয়ার পর সে যখন আসলে বিরক্ত হয়ে অন্যদিকে যাবে বা সে কলে অ্যাটেনশন দিবে, এরকম সময়ে তখন সে দেখতে পারে যে সেই বাচ্চা ছেলেটা উইদিন 1 সেকেন্ডের মধ্যে সে রিলিংয়ে উঠে যায়। আচ্ছা ভাই, মানে একটা বাচ্চা, 5-6 বছরের একটা বাচ্চা ছেলের কিন্তু অনেক মানে এটা স্বাভাবিক কিছু না। উঠতে তার টাইম লাগার কথা, তার যথেষ্ট কষ্ট হওয়ার কথা। তাদের বিল্ডিং যথেষ্ট ওয়েল ডেভেলপড, তাদের বিল্ডিংয়ের রেলিংগুলো যথেষ্ট উঁচু, মানে সেফটি মেনটেন করে করা। তো উঠতেও টাইম লাগার কথা। 1 সেকেন্ডের মধ্যে সেই বাচ্চা ছেলেটা রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো এবং তার চোখের সামনে 5 তলা থেকে রাসেল ভাই লাফ দিল। 1 লাফ দিল রাসেল ভাই, এটা তার চোখের সামনে। এবং সে মানে বোকা হয়ে তাকিয়েছিল, সেটা কি দেখলো। সো রাসেল ভাই মানে এসব জিনিস সে আগে কখনো দেখে নাই, তো সে আসলে এই জিনিসটা নিতে পারে নাই। রাসেল ভাই একদম 1 সেকেন্ডের মধ্যে কোনো কিছু চিন্তা না করে একটা বাচ্চা ছেলে লাফ দিল, মানে তার কাছে ভয় লাগতে শুরু করে এই দৃশ্যটা দেখার পর। এটা প্যারানর্মাল হোক বা সুইসাইড হোক, মানে জিনিসটা সে আর এর আগে কখনো দেখে নাই রাসেল ভাই। এই ধরনের ক্রিপি জিনিসপত্র সে আসলে কোনো সময় দেখে নাই। তো সেই মানে মাথা থেকে এটা সরাতে পারে না, সে 1 লাফ দেয়। তার মধ্যে কিউরিওসিটি ছিল যে সে নিচে তাকাবে, নিচে তাকিয়ে দেখবে যে আসলে মানে লাশটা মানে নিশ্চয়ই 5 তলা থেকে পড়ার পর একটা মানে বাচ্চা বেঁচে থাকার তো কথাই না, এটা তো একদম ইম্পসিবল একটা ব্যাপার, কনফার্ম সে মৃত্যু। বাট তার মধ্যে কিউরিওসিটি থাকলো, সে এতটাই ভয় পায় যে সে বাসায় চলে যায়। ছাদ থেকে নেমে এক দৌড়ে সে মানে বাসায় চলে যায়। রুমে গিয়ে কোনো রকম ভাবে জিনিসটাকে ভোলার চেষ্টা করে রাসেল ভাই। তার ঘুম আসে না, সে তার মাথা থেকে ওই জিনিসটা সরতেছেই না যে এটা কিভাবে সম্ভব, কি ঘটলো, সে কি দেখলো আসলে সে বুঝতেছিল না। তো কোনো রকম ভাবে রাসেল ভাই সেদিন সে ঘুমায়, জিনিসটাকে ভোলার চেষ্টা করে, অনেক ধরনের লজিক দিয়ে ঘুমানোর চেষ্টা করে। বাট কোনো মানে সে নিজের মাইন্ডকেই সে বানাতে পারছিল না যে সে কি দেখলো, কিভাবে দেখলো, কি ছিল জিনিসটা। তো প্রথম দিনের ঘটনা আছে ভাই এরকমই। এরপরে 2 দিন এই জিনিসটা দেখার পর সে আসলে ওইভাবে ছাদে উঠতে পারে নাই এবং তার খুব মানে ওই জিনিসটা দেখার পর আসলে তার জ্বর আসে এবং সে অসুস্থ হয়ে যায়। তো সুস্থ হওয়ার পর কিছুদিন ছাদে উঠে নাই। এই তো পরে একদিন আরো একবার ছাদে উঠে এক রাতে। তো সেদিন রাসেল ভাই মানে সে রাতে কারেন্ট ছিল না তাদের বাসায়, এবং সে বাধ্য হয়ে মানে অনেক গরম লাগতেছিল, অস্থির লাগতেছিল, তো বাধ্য হয়ে সে ছাদে ওঠে। তো তারও আসলে উপরে ছাদে ওঠার না আসলে সাহস হয় না। সে ওই নিচের ছাদটাতেই একটু বাতাস খেতে একটু রেলিং এর সামনে যায়। তো নর্মালি সে বাতাস খেতে থাকে। তা সে কিন্তু জিনিসটাকে ভুলার চেষ্টা করছিল, হয়তো বা ভুলে নাই কিন্তু ভুলার চেষ্টা করছিল যাতে তার ভয় না লাগে। কিন্তু কেন জানি তার মনে হচ্ছিল যে পিছনের ছাদ থেকে, অর্থাৎ উপরের ছাদ থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। এবং মানে তার মানে সে আমাকে এটা বুঝাইতে পারে না যে তার কেন জানি মনে হচ্ছিল পিছন থেকে তাকে কেউ দেখছে, কেউ তাকিয়ে আছে তার দিকে। তো রাস্তায় সে আনমনেই পিছনে ঘুরে, পিছনে কিন্তু তার বড় ছাদটা যেখানে সে ওই রাতে ছিল, সেম জায়গায় যেই জায়গায় ছিল সেই জায়গায় বড় ছাদে সেই বাচ্চা ছেলেটাকে রাসেল ভাই দেখতে পারে, লাল গেঞ্জি পরা বা হাফ প্যান্ট পরা সেই বাচ্চাটা, এবং তার দিকে তাকিয়ে আছে। এবং রাসেল ভাই এমন অদ্ভুত একটা হাসি তার দিকে দেয়, মানে সেই জিনিসটা দেখে সে আসলে নিতে পারে না এই জিনিসটা, এমন অদ্ভুত একটা হাসি। তো মানে আমারই গুজবাম্প হচ্ছে এই জিনিসটা দেখে। মানে সে বলছে যে আমি এত ভয়ানক হাসি না কোনো হলিউড ফিল্মে দেখি নাই, আসলে আমি নিতে পারিনি। আমি পুরো ঘোরের মধ্যে চলে গেছিলাম সে সময়, আমি বুঝতেছিলাম না কি করব। এবং সে ফার্স্ট টাইম সে বাচ্চা ছেলেটার চেহারা দেখে রাসেল ভাই। একটা মানুষ মরে গেলে তার চেহারা যেরকম ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায়, ঠিক সেই রকম
ছিল তার সেই বাচ্চাটার ছেলেটা, বাট কোনো ধরনের কাটাকুটা ছিল না, কিন্তু সেই ছেলেটার সে হাসিটা এতটা অ্যাবনর্মাল ছিল, সে না আর নিতে পারে নাই। সে এক দৌড়ে বাসায় মানে ছাদ থেকে নেমে বাসায় যায় এবং তার ভিতরে রাসেল ভাই এটা আবার ঘটতে থাকে। 2 দিন 2টা জিনিস দেখলো, এরপর থেকে তার মধ্যে আসলে মানে সে ছোটখাটো বিষয়ে ভয় পেতে শুরু করে এবং এই জিনিসটাকে সে মাথা থেকে সরাইতেই পারে না। আবারও তার শরীর অসুস্থ হতে শুরু করে, সে মানে শুকিয়ে যাওয়া শুরু করে এবং তার মধ্যে আসলে বিভিন্ন ধরনের চেঞ্জেস শুরু হয় তার আচরণে। তো এটা সেও বুঝতেছিল যে তার মধ্যে কিছু একটা ঘটতেছে এবং সে অসুস্থ হয়ে যাচ্ছে। তার অকারণেই জ্বর রাসেল ভাই, ডাক্তারও কোনো কিছু ফাইন্ড আউট করতে পারে না, সব কিছু ঠিক আছে কিন্তু অকারণেই তার জ্বর থাকে, সে অসুস্থ থাকে। সে বাসায় এগুলো কিছু বলে না। এই 2 দিনের মানে এই পরের দিন রাসেল ভাই সে তার কিছু ফ্রেন্ডের সাথে এই সব বিষয় শেয়ার করে ফ্রেন্ড সার্কেলে। তো কিছুজন হাসাহাসি করে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, আর কিছু আবার সিরিয়াসলি নেয়। তো তারা বলে যে তুই কোনো ইমামের সাথে কোনো হুজুরকে খবর দে, হুজুরের সাথে আলাপ করে বিষয় বা বাসায় জানা, বিকজ এই জিনিসটা সিরিয়াস হইতেও পারে। অ্যাবনর্মাল জিনিসটা মানে জিনিসটা প্যারানর্মাল, এটা তো সে কনফার্ম এই 2 দিনের বিষয়। কারণ একটা বাচ্চা ছেলে তার চোখের সামনে 5 তলা থেকে লাফ দেয় এবং সে কিছুদিন পর সেই বাচ্চা ছেলেটাকে উপরের ছাদে জীবিত অবস্থায় দেখতে পায়। তো এটা অবশ্যই স্বাভাবিক কিছু নয়, এটা সে কনফার্ম। তো ধীরে ধীরে রাসেল ভাই, আমি যেটা বলছিলাম বলতে মিস করেছিলাম, যে রাসেল ভাই ছাদ থেকে মানে জিনিসটা ছাদ হন্টেড সে আমাকে বলেছিল, বাট ধীরে ধীরে জিনিসটা তার লাইফের সাথে অ্যাটাচ হইতে শুরু করে, ধীরে ধীরে তার জীবনের সাথে ঘটনাটা জড়িয়ে যেতে শুরু করে এবং এই ঘটনাটা তাকে অনেক পোহায় রাসেল ভাই, অনেক পোড়ায়। এবং সেটা বলে যে আমার মানে খুব কষ্টের দিন ছিল এই কয়টা দিন। তো কিভাবে তার লাইফের সাথে জুড়ে যায় সেই ঘটনাতেই আসছি। কিছুদিন পর সে আর ছাদে যায় না রাসেল ভাই, তার ছাদে যাওয়ার মানে সেই সাহসটা না আর হয় না তার। তো সে আর ছাদে যাওয়ার সেই সাহসটা পায় না, সে বাসায় তার রুমেই থাকে। তো এমন একটা দিন রুমে সে পাবজি খেলছিল রাসেল ভাই, তার আবার গেম খেলার খুব শখ। সেই সময় রাতে 1টা, তো পাবজি খেলছিল রুমের ভিতরে। তো আচ্ছা রাসেল ভাই, আমি একটা জিনিস মিস করে গেছি। এর আগে সে অনেকদিন যখন ছাদে যাচ্ছিল না, সে অদ্ভুত স্বপ্ন দেখতে পায় এবং স্বপ্নে সেই ছেলেটাকে দেখতে পায়, বাচ্চা ছেলেটাকে, এবং বাচ্চা ছেলেটা সেই অদ্ভুতভাবে হাসছে এবং হাতে তার একটা ছুরি, সে ছুরি দিয়ে নিজের গলা নিজে কাটছে। এরকম একটা দৃশ্য, এরকম একটা ভয়ানক দৃশ্য, মানে সে আমাকে আবারও বলে যে ভাই এরকম ভয়ানক দৃশ্য না আমি কোনো হলিউড ফিল্মে দেখে নাই, আমি একদমই রেডি ছিলাম না এসবের জন্য। এবং এই একই স্বপ্নটা সে প্রতি রাতে দেখতে পায়, প্রতি রাতে সে ঘুমাতে গেলে ভয় পেত যে আমি আজকেও কি সেই স্বপ্নটা দেখবো। তো রাসেল ভাই এই সব মানে ভয়ানক স্বপ্ন তাকে আসলে মেন্টাল একটা মানে কি বলবো মেন্টাল ডিপ্রেশনে তাকে ফেলে দেয়। সে খুবই আসলে মানে ভয় পেতে শুরু করে, মানে তার অবস্থা খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এরপরই আসলে সেই রুমে ওই ঘটনায় আসে রাসেল ভাই। ওই দিন যে সে গেম খেলছিল এরকম একটা অবস্থায় রাত 1টার দিকে তার গেটে কে জানি নক দেয়। তো কে জানি বলতে সে আসলে একটু সন্দেহ করে যে তার বাবা নাকি মানে আঙ্কেল উঠছে নাকি, আর তার বাবা একটু কড়া মানুষ। 1টার দিকে সে গেম খেলছে, ঘুমায় নাই এখনো, হয়তো বা তার বাবা একটু মানে রাগ করবে। তো সে একটু ভয়ই পায়, বাট ওই ভয়ে সে দরজা খুলে। তো দরজা খুলে না রাসেল ভাই কাউকে দেখতে পায় না। তো সে একটু এদিকে ওদিক তাকায়, তাদের ডাইনিং স্পেসটা অনেক বড়, তো খোলার সাথে সাথেই সে কাউকে দেখতে পায় না। কিন্তু সে যখন একটু ভালো করে দেখার চেষ্টা করে রাসেল ভাই, সে যে জিনিসটা দেখবে এটার জন্য আসলে সে মানে মোটেও রেডি ছিল না। সে মানে ছেলেটাকে ছাদে দেখেছে, ছেলেটাকে সে স্বপ্নে দেখেছে, এখন সে ঘুমাচ্ছেও না, এখন সে ছাদেও নাই, আর কি বাকি আছে তার সাথে দেখার? রাসেল ভাই এটাই হয়তো দেখার বাকি ছিল তার, যে সে এই বাচ্চা ছেলেটাকে দেখতে পায়। রাসেল ভাই সে বাচ্চা ছেলেটা ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছে এবং সেই অদ্ভুতভাবে হাসছে তার দিকে, এবং মানে এত অ্যাবনর্মাল একটা হাসি রাসেল ভাই, এটা দেখে সে মানে পুরাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। মানে সে এতটা চমকে যায় এটা দেখে, সে এটার জন্য মোটেও রেডি ছিল না। বললাম একবার সে রুমে রিয়েল লাইফে দেখবে জিনিসটা, সে মোটেও ভাবে নাই। তার চোখের সামনে সেই বাচ্চাটা আকৃতি পরিবর্তন করে এবং একটা দানবের মতো আকৃতি মানে পরিবর্তন হতে থাকে। আসলে ভাই সে এই জিনিসটা আর নিতে পারে না, সে সেন্সলেস হয়ে যায় এবং একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় সে। তারপর আর তার কিছু মনে নেই।
কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে নাকি তার জ্ঞান ফিরে, মানে সে চোখটা খোলার পর না সে জাস্ট আমাকে বলছিল যে দোস্ত আমি না এত শান্তি একটা অনুভব করি, মানে সে ভেবেছিল যে সে নাকি মারা গেছে। তার কাছে এমন মনে হচ্ছিল যে আমার হায়াত মনে হয় শেষ, আমি মনে হয় মারাই গেছি, এরকম একটা অবস্থা। তো সে যখন চোখ খুলে, সে যখন তার জ্ঞান ফিরে, সে যখন আবার এই সকাল দেখতে পায়, তার কাছে এতটা ভালো লাগতে থাকে, এতটা শান্তি ফিল হয় তার মধ্যে, মানে সে জাস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, এরকম একটা অবস্থা। তো তার মা বাবা তার মানে চিৎকারটা সে নাকি এত জোরেই দেয়, তার পাশের ফ্ল্যাট থেকে তারা উঠে আসে। তো তাকে সেই রাতেই নাকি আন্টি আঙ্কেল ধরাধরি করে উঠায় এবং সকালে তার জ্ঞান ফিরে এবং সে সবকিছু খুলে বলে। এরপর তার বাবা মাকে এবং তার পাশের ফ্ল্যাটের আন্টি আঙ্কেল মানে সবাই বিষয়টা শুনে। তো এসব শোনার পর তার মা বলে যে আগে কেন বলিস না। আর আসলে মানে তার ফ্যামিলি জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে নেয়, কারণ এর আগেও বলে নেই। আর মানে এত জোরে চিৎকার তার ছেলে দিবে, আর এই কয়দিন সে অসুস্থও ছিল, মানে জিনিসটা আসলে সিরিয়াসলি নিতে হয়। তার বাবা মা আসলে পরে বিশ্বাস করে জিনিসটা এবং একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, তাদের এলাকার খুব স্বনামধন্য আলেম একজন ইমাম, তাদের বড় মসজিদের একজন ইমাম। তো সেই ইমামের সাথে তাদের কন্ট্যাক্ট হয় এবং পরে আসলে আফসাল ভাই হুজুরের সাথে কথা বলে বেশ কিছু বিষয়ে আসলে জানা যায়। তো লিসেনার্স, এখন হয়তোবা আপনারা অনেক কিছুই গেস করবেন, যে হয়তোবা আপনারা ভাববেন যে সেই বাচ্চাটার বা হয়তোবা কোনো মানে অস্বাভাবিক মৃত্যু সেই ফ্ল্যাটে হয়েছিল বা সে ছাদে হয়েছিল বা সেই বিল্ডিংয়ে হয়েছিল। আমি জানি না লিসেনার্স আপনারা কি গেস করবেন, বাট এরকম কিছুই না। এবারের কাহিনীটা একটু অন্যরকম ছিল এবং হুজুর বলে যে আপনাদের ছাদে জিনের উপদ্রব রয়েছে এবং বেশ কিছুদিন ধরে, আগে ছিল না বাট বেশ কিছুদিন ধরে জিনের উপদ্রব রয়েছে। আমার ফ্রেন্ড যে বাচ্চাটাকে আসলে দেখেছিল, সে বাচ্চাটা আসলে কোনো ধরনের বাচ্চা ছিলই না এবং সেটা একটা খারাপ জিন ছিল এবং যথেষ্ট বড় একটা জিন ছিল। সে বাচ্চার মানে সে জিনটা নাকি সেখানে ঘোরাঘুরি করছিল তাদের বিল্ডিংয়ে এবং বললাম যে উপদ্রবটা রয়েছে, তাদের বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিল। এমন সময় আমার ফ্রেন্ডকে সে দেখছিল এবং ফ্রেন্ড যে প্রত্যেক রাতে কথা বলে, এই জিনিসটা তাকে বাধা দেয়, আসলে সেই জিনটাকে বাধা দেয়। সেই জিনটা আসলে বিরক্ত ফিল করে, তাই নাকি সেই জিনটা আমার ফ্রেন্ডটাকে ভয় দেখানো শুরু করে এবং এক সময় আসলে তাকে মানে সেই জিনটা এতটাই পাওয়ারফুল যে তাকে আসলে তার স্বপ্নে এসে তাকে ভয় দেখানো শুরু করে। তারপর মানে এইসব ঘটনা ঘটে শুরু করে আর কি। তো রাসেল ভাই পরে আসলে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারে এবং কিছু তাবিজ দেয় এবং রাসেল ভাই বেশ কিছুদিন ধরে আমার ফ্রেন্ড অনেক অসুস্থ থাকে এবং তাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়, এতটা জ্বর তার গায়ে। এই জিনিসটা সে মানে অনেক দিন তাকে সাফার করতে হয় এবং অনেক দিন মানে এতটা ভয় সে পায় যে এরপরে কিন্তু আর কিছু তেমন ঘটে নাই, কিন্তু তার মনে ভয়টা আসলে থেকে যায়। টুকটাক কোনো একটা শব্দ পেলেই, শব্দটা হয়তো মানে প্যারানর্মাল কিছু না, কিন্তু তারপরে সে ভয় পায় ওই তো আসলো, ওই তো বাচ্চাটা, এরকম ভয়। কিন্তু আসলে সে কিন্তু কিছুই দেখতে পায় না রাসেল ভাই। তারপর থেকে আর কিছুই তার সাথে ঘটে না। তো পরে তাবিজে কাজ করে, তাবিজ দেয়, কিছু দোয়া দুরুদ দেয় এবং তাকে নামাজ পড়ার আদেশ দেয় এবং বলে যে তাদের ছাদে কিছু জিন আছে। তো কিছু জিনের মধ্যে সেই একটা জিন আছে যেটা খুবই খারাপ একটা জিন, দুষ্ট জিন, যে জিনটা আসলে সেখানে ঘোরাঘুরি করে এবং ছাদে কেউ উঠলে তার সেটা সহ্য হয় না, এরকমই একটা কিছু হুজুর বলেছিল। তারপর থেকে রাসেল ভাই আসলে এই জিনিসটা মানে ফাইন্ড আউট হয়। এরপর থেকে রাসেল ভাই তাদের বিল্ডিংয়ে মানে এই ঘটনাটা পুরো বিল্ডিংয়ে আসলে পরে জানাজানি হয়ে যায়, যার কারণে আমি আসলে কিছুই শেয়ার করতে পারছি না, মানে কোনো ইনফরমেশন দিতে পারছি না বিল্ডিংটা কোথায় বা এলাকাটা কোথায়, সেসব সম্পর্কে সে আসলে কাউকে কিছু বলতে মানা করেছে আমাকে। তো সে বলে যে মানে সেই বিল্ডিং আসলে বিষয়টা পরে জানাজানি হওয়ার কারণেই এই বিল্ডিংয়ে একটা রুলস পরে মানে হয়ে যায় এবং এই ঘটনাটা আজ থেকে 2 বছর আগের ঘটনা। এবং 2 বছর আগেই এই ঘটনাটা তার সাথে ঘটে এবং এতদিন পরে আসলে আমি তার কাছ থেকে কথার প্রসঙ্গে জানতে পারি। তো যাই হোক, বা রাসেল ভাই পরবর্তীতে আসলে এই রুলসটা হয়ে যায় যে এশার নামাজের পরে মানে আর কেউ ছাদে ওঠার পারমিশনটা পায় না, কেউ না, নট অনলি মানে কেউই না,
ও ইভেন কি আমার ফ্রেন্ডও না। আমার ফ্রেন্ডে আরো উঠার সাহসও তার হয় না আসলে। সে দিনের বেলাও ছাদে উঠতে আসলে ভয় পায়, কারণ যখন এই ছাদে উঠে সেই দৃশ্যটা, সেই হাসিটা তার আবারও সে ইমাজিন করতে পারে আর কি। তো রাসেল ভাই, এটাই আসলে ঘটনা, এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ তেমন কিছু ঘটে নাই। আপাতত সে ঠিক আছে, ভালো আছে, এবং মানে এখনো আসলে সে ওই দৃশ্যটা চিন্তা করলে সে ভয় পায়। সে যখন আমাকে বলছিল আমি বুঝতেছিলাম, আমারও নিজেরও গায়ের লোম দাঁড়িয়ে গেছিল। আমি আসলে আমার নিজের মধ্যেই গুজবাম হচ্ছিল যখন আমি শুনছিলাম। কারণ ভাই রাসেল ভাই, ছাদে আমরা উঠি, আমারও দুইটা আড়াইটার বাজে ছাদে ওঠার অভ্যাস আছে। একা না, অবশ্যই ফ্রেন্ডকে নিয়ে আড্ডা দিয়েছিলাম আমি। সো আমি বুঝি আসলে জিনিসটা মানে ইমাজিন করতে পারি, এবং আশা করি লিসেনাররাও যদি ইমাজিন করতে পারে, লিসেনারদের জন্য ঘটনাটা অবশ্যই একটা ভয়ানক একটা মানে কি বলবো একটা এক্সপিরিয়েন্স দিবে আশা করি। তো আশা করি লিসেনার্সদের এই ঘটনাটা ভালো লাগবে, এবং আমি এটাই ছিল আসলে ঘটনা। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আমি ঈদে একটা ঘটনা পাঠাবো লিখে অথবা অডিও ক্লিপে, আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদে ইনশাল্লাহ আমি পাঠাবো একটা ঘটনা, এবং আপনাদের সাথে আবার হয়তো ঈদ স্পেশাল এপিসোডে কথা হবে। সবাই ভালো থাকবেন, এবং এই করোনা মহামারী থেকে সবাই একটু সেফ থাকবেন। আসলে নিরাপত্তাটা অনেক জরুরি, কারণ ভারত থেকে যে করোনাটা এসেছে সেটা দিন দিন নাকি বেড়ে যাচ্ছে, এবং মানে এটা একটা ভয়ানক রূপে যাওয়ার আগে এটাকে কন্ট্রোলে আনা জরুরি। তো সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, এবং ভুট.com এর সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ রাসেল ভাই সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম নাম কি এই গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায়, তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি শুনবেন? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি করোনা মহামারীর মধ্যে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম মোহাম্মদ অনির্বাণ ইসলাম, খুলনা জেলার সোনাডাঙ্গা থানায় বানরগাতি এলাকায় আমার বাসা। আমি সদ্য এইচএসসি কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। অচিরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি 2011 সাল থেকে শেষ যে এপিসোডটি ছিল ভূত এফএমের, সব কয়টি এপিসোডই শুনেছি, এবং আমি একজন ভূত এফএমের মোটামুটি বলতে গেলে বড় একজন ফ্যান। যদিও হঠাৎ করে ভূত এফএমটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মন খারাপ হয়ে গেছিল, তবে রিসেন্টলি আপনি ভূত.com নামের যে অনুষ্ঠানটি শুরু করেছেন, ওটা কিছুটা এর ঘাটতি পূরণ করেছে। আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। সঙ্গত কারণে তার নাম, ঠিকানা, পরিচয় এগুলো আমি প্রকাশ করছি না। তো সরাসরি আমি ঘটনাতে চলে যাচ্ছি, তার মতো করেই বলছি। আমি সদ্য এইচএসসি কমপ্লিট করে দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। তখন ছিল সময়টা 1989 সাল। ভালো রেজাল্ট করবার কারণে আমি আমার যে বাসা, সে বাসা থেকে অনেকটা দূর পথে অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। যদিও এতে আমার ফ্যামিলি রাজি ছিল, কোনো প্রকার সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু ফ্যামিলি থেকে একা থাকার কারণে আমার মন মরা থাকতো ফার্স্টের দিকে। যদিও পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যখন আমি হল রুমে নিজের অবস্থান করে নিই,
একটা ছোট জায়গা। হলরুমটা বিশাল বড় ছিল, তবু স্টুডেন্টের যে সংখ্যা সেটার ভিত্তিতে আমি খুব সামান্য জায়গা পেয়েছিলাম। যাই হোক, ওই জায়গাটুকু নিয়ে আমি খুশি ছিলাম। ভালো কিছু বন্ধুও হয়েছিল আমার। তার মধ্যে একটা বন্ধুর নাম ছিল আসিফ। ছেলেটাও অনেক দূর থেকে এই বিশ্ববিদ্যালয়ে এসেছে। তার রেজাল্টটাও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তো অনেকদিন বিশ্ববিদ্যালয়ে হলে থাকবার পর মানে আমার পড়াশোনাটাও চলছিল, কিন্তু একটা সময় যখন রোজার ঈদ এলো, আমি ভাবলাম যে এতটা দিন মা বাবার কাছ থেকে আলাদা ছিলাম, এখন তাদের কাছে ফিরে যাওয়াটা মন্দ হবে না। তাদের সাথে দেখা করা দরকার, যেহেতু সামনে ঈদ আসছে। তো আমি বাসের টিকিট কাটলাম দুটা এর জন্য কাটছিলাম, কারণ আসিফ আমার সাথে যাইতে ইচ্ছে করছিল। আমার ফ্যামিলির সাথে সে দেখা করবে, এখানে আমার সাথে ঈদ পালন করবে। আমি আর অতটা উন্মত হয়নি। আমার খুব ভালো লেগেছিল একজন বন্ধুর সাথে ঈদ করবো একসাথে। তো যথারীতি আমরা বাস জার্নি করে সন্ধ্যা 7টা কি 8টার দিকে বাসায় পৌঁছাই। আমাকে পেয়ে আমার মা বাবা অনেক খুশি হয়েছিল। সেই সাথে আসিফকে দেখেও তারা কিছুটা কৌতূহল হয়েছিল, ছেলেটা যেহেতু নতুন, কোথায় থেকে কি করে, মা বাবা কি করে, আত্মীয় স্বজন কেমন, পড়াশোনায় কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করে, রেজাল্ট কেমন, তারা জিজ্ঞেস করছিল। সে উত্তর দিচ্ছিল যে তার সম্পর্কে যতগুলো তথ্য আছে। মা বাবার সাথে খুব ভালোই বন্ধুত্ব করে ফেলেছিল 2-3 দিনের মধ্যে। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমি একটা কথা স্কিপ করে গেছি। আসিফের মা বাবা ছিল না। মা বাবা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা যান। সে মামা মামির কাছেই বড় হয়েছে। তার মামা মামি খুব ভালো একজন লোক, আমি নিজেও দেখা করেছি পরবর্তীতে। তো যাই হোক, আমি ঘটনায় যাচ্ছি। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আবার ফিরবো, যে আমাদের সামনে ক্লাস পরীক্ষা শুরু হবে, তখন কিছুটা ব্যস্ততাই হয়ে পড়ছিলাম। যে আমি ওকে বলছিলাম যে আমাদের তো যেতে হবে ইউনিভার্সিটিতে। সামনে জুলাইতে যেহেতু আমরা এখানে চলে আসছি, আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা, এখন যদি ওখানে যে পড়াশোনা ভালোভাবে স্টার্ট করতে না পারি, তাহলে সামনের পরীক্ষায় অনেক বড় লস হতে পারে। তো সে অমত করেনি। সে বলছে যে ঠিক আছে দোস্ত, চলো ভালো ফিরবো। তো ওই দিনটা ছিল শুক্রবার। বাসে করে আমরা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছি। শ্যামলী পরিবহনের একটা বাস ছিল। দুটো টিকিট কাটলাম। কেটে টিকিট যে কাউন্টারের লোকটা বললো যে 2 ঘন্টা ওয়েট করেন, বাস চলে আসবে, আপনারা এখানে ওয়েট করেন, খাওয়া দাওয়া করে। আমরা তার কথা শুনলাম, টিকিট নিয়ে বসে আছি। বাস আসলো। বাস এসে আমরা ভিতরে গেলাম, বসলাম। আমরা সামনে ডিভিশনের যে সিটগুলো, এই সিটের সামনে দুটো সিটে বসছিলাম, ড্রাইভারের কাছাকাছি। তো বাস চললো। বাস 1.5-2 ঘন্টা ধরে চলছে। হঠাৎ করে দেখলাম যে সামনে একটা ট্রাক এসে বাসের সামনে পড়লো এবং একটা বড় রকমের ঝাঁকুনি হলো। আর আমি তারপর সবকিছু চোখে অন্ধকার দেখলাম। মনে নাই কতক্ষণ আমি অন্ধকার দেখলাম চোখে। হতে পারে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা তারও বেশি। যখন আমার হুঁশ ফিরল, তখন আমি দেখলাম যে সাদা একটা পর্দা ঝুলছে, ওতে লাল কালারের একটা চাঁদের প্রতিমা। মানে আমি এটা বুঝতে পারলাম প্রতীক যে এটা একটা হসপিটাল। আমি হসপিটালের একটা কেবিনে বেডে শুয়ে আছি। আমার পা গুরুতর আহত, মানে পা আমার হয়তো ভেঙেই গেছে। পা ঝুলানো উপরে স্ট্যান্ডের সাথে, মাথায় ব্যান্ডেজ করা, হাতেও ব্যান্ডেজ করা। এবং আমার পাশে দাঁড়িয়ে, এবং লক্ষ্য করলাম আমার পাশে দাঁড়িয়ে আমার বন্ধু আসিফ আমার দিকে কিছুটা মানে মন খারাপ করার মতো ভাবে দাঁড়িয়ে আছে। আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে হয়তো এই যে অ্যাক্সিডেন্টটা হইলো বাসে, আমার যে অবস্থা, সেই ভিত্তিতে আমি আসিফকে দেখলাম যে ও অক্ষতই আছে। মানে আমার সামনে দাঁড়ানো, আমি মানে ওকে দেখতেছি, ও আমার দিকে একটা মানুষ মন খারাপ করে তাকালে যেমন হয়। আমি তাকে বললাম যে আসিফ কি হয়েছে, আমাদের কি হয়েছে, যে আমার হাত পায়ে ব্যান্ডেজ, তুই কি ঠিক আছিস?
না আমার হুঁশ আসবে, আমি আস্তে আস্তে কথা বলতেছি, সে কোনো উত্তর দিচ্ছে না। সে হলে আমার দিকে মানে তার চোখ আমি এখনো দেখলেই বুঝতে পারি যে তার চোখ মানে পানিতে ছলছল করতেছে। তো কিছুক্ষণ তার সাথে আমি কথা বলার চেষ্টা করলাম, সে আমার সাথে মানে কথা না বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মানে চোখে পানি ছলছল করতেছে, মানে একটা কান্না কান্না স্বভাব মানে ভাব এই সেটা। কিছুক্ষণ করবার পর সে কেবিন থেকে বের হয়ে যায়। তো আমি ডাক্তারকে ডাক দিয়ে ওকে ডাক দিচ্ছি যে আসিফ ডাক্তার, আমি ডাকতেছি। বাইরে থেকে ডাক্তার আসছে, ডাক্তার এসে ডাক্তার নার্স এসে আমাকে বলতেছে যে কি হয়েছে, মানে আপনি কি, আপনার তো হুঁশ আসছে, আপনি ঠিক আছেন তো? বলতেছে যে আমি তো আপাতত এই যে আপনার ব্যান্ডেজ করে দিচ্ছি, আমি তো ঠিক আছে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আসছিল এখানে, আসিফ, ওর কি খবর? কোন আসিফ? বলে যে আসিফ মানে আমার সাথে একটা ছেলে ছিল, যারা রেস্কিউ করছিল তাদের কাছে হয়তো শোনাবে। তো তারা বললো যে আমরা 5টা ডেড বডি পাইছি ঘটনাস্থল থেকে, যদিও সেটা মর্গে আছে, আর মাত্র 10 জনকে আমরা রেস্কিউ করতে পারছি। আর বাকিরা মানে এখানে বাসে ছিল মাত্র 15 জন, 10 জন জীবিত ছিল আমি সহ, আর 5 জন মারা গেছে। তো এখন আমি মানে ডাক্তারকে বলতেছে যে 5 জন মারা গেছে, আমার ফ্রেন্ডটা কি জীবিত আছে, আসিফ কি জীবিত আছে? তো সে বলতেছে যে আমাকে একটু মানে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে, আমার ওখানে স্টাডি খাতা আছে, খাতাতে লেখা, আমি আসতেছি বলে ডাক্তার চলে গেল, নার্সও চলে গেল। তো আমি আধা ঘন্টা এক ঘন্টা পর মানে আমি ওখানে ওয়েট করতেছি, আমার মনটাও খারাপ যে কি হইতে গেল কি হলো না। ভাবলাম যে বিশ্ববিদ্যালয়ে যে ভার্সিটি হলে যে পড়াশোনা করতে হবে, সামনে পরীক্ষা, এখন এই হসপিটালে বসে আছি আর আমার মা বাবাকে ইনফর্মও তেমন করানো হয়নি। তো আমি পরে যখন ডাক্তার আসছিল তখন মা বাবাকে আমি ইনফর্ম করে দিয়েছিলাম ফোন দিয়ে যে আমার এই যে এত বড় দুর্ঘটনা হচ্ছে, এই যে হসপিটালে তোমরা চলে আসো। সঙ্গত কারণে হসপিটালের নামটাও বলছি না। তো ডাক্তার পরে যখন আসে 1-1.5 ঘন্টা পর এসে আমাকে বলতেছে যে হ্যাঁ আসিফ নামে একটা ছেলে ছিল। তো হ্যাঁ আসিফ নামে তো একটা ছেলে তো থাকবে, আমার পাশেই বসেছিল। হ্যাঁ ছিল। তো তাকে আমরা পাইছি আপনার পাশে কাছাকাছি পাইছি। তো যখন তার আমরা পাস চেক করছি আমরা তাকে মৃত পাইছি। এই কথা শুনবার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, যে কি বলেন মৃত পাইছেন মানে? আমার সামনে কেবলমাত্র মানে আধা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে ওকে আমি দেখছি আমার রুমে, আমার দিকে এক দৃষ্টিতে তাকাইছিল, চোখে পানি ছলছল করতেছিল, ও কিভাবে মারা যায়? তো আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি ডাক্তারকে ধমকের স্বরে বলে ফেলছি যে আপনি কি ফাজলামতি করেন নাকি? তাই আমি কেন ফাজলামতি করবো আপনার সাথে? আপনি আমার সাথে পারলে যদি চান আমি আপনি একটু সুস্থ হয়নি তবে দরকার হলে মর্গে দেবো, মর্গে আপনার দেখা দেবো, বা আপনার ফ্যামিলি যদি কেউ আসে তাকে দেখাই দিলেও তো হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে সেটা ভেরিফাই করে নেবো। তো আমার ফ্যামিলি থেকে মা বাবা আসে, মা বাবা তো আমার এই অবস্থা দেখে খুব কান্নাকাটি করতেছে। তো এখন আমি কথা চলে আমি বলতেছি যে আসিফকে, ওরা বলতেছে যে আসিফ মারা গেছে, অথচ আমি মানে ডাক্তার আসার কিছুক্ষণ আগেই আমি আসিফকে দেখলাম যে ও আমার বেডের কাছে ঠায় দাঁড়াইছিল, মন খারাপ করে একটু করে চলে যায়, তারপর ডাক্তার আসে। তো মা বাবারা আমার কথা ভালোভাবে বোঝে, তারপর ডাক্তারকে ইনফর্ম করছে যে ওর একটা ফ্রেন্ড ছিল আসিফ নামে, তার কি খবর? আপনার একজন আমার সাথে আসেন, ডাক্তার বললো। তো ডাক্তার সাথে নিয়ে যাওয়ার পর আধা ঘন্টা পর বাবা গেছিল, বাবা এসে বলে যে দেখো আসিফের অবস্থা খুব একটা ভালো না, একটা মানুষ মারা গেলে যদি অক্ষত অবস্থায় থাকে মারা যায় তাহলে সেটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না, তবে ছেলেটার যে অবস্থা ওর মাথার একটা অংশ এমন ভাবে থেতলে গেছে যে কেউ দেখলে সেটা ভয় পাবে। চোখের এক সাইড থেকে পুরো থেতলানো, তারপর হাত পায়ে মারাত্মক ইনজুরি। আমি ওটা দেখে ফার্স্টে ভয় পেয়ে গেছি। তো আমার বাবার কথা শুনে আমি একদম খাওয়া হয়ে গেলাম। তো আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না তখন। আর আমার মা বাবা তো আমার সাথে মিথ্যা কথা বলবেন, এতটুকু গ্যারান্টি। তো 3-4 দিন হসপিটালে থাকবার পর
ততদিনে আসিফের লাশটা ওর মামির কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশের মাধ্যমে পোস্টমর্টম করে। আমি ব্যস্ত হয়ে পড়ছিলাম যে আমি ওর কবরটা জিয়ারত করলাম। আমার অবস্থা ততটা ভালো ছিল না। ওখান থেকে আমাকে প্রথমে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় 1.5 মাস আমি থাকি। আর এর মধ্যে আমার ইনকোর্স পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা আমি দিতে পারিনি। এটা একটা ঘাটতি রয়ে গেল। যাই হোক, তো আমি যখন একটু সুস্থ হলাম তখন মা বাবাকে বললাম আমি তো ওর মামার বাসা চিনি, আমাকে ওখানে নিয়ে চলো। তো আব্বা আম্মা আমাকে মানে ফার্স্টে বলছিল যে না, তুমি আরেকটু সুস্থ হও, তারপর আমরা একসাথে যাবেন। আমি একটু অস্থির হয়ে গেছিলাম যে না, আমার যেতেই হবে ওখানে, ওই খবরটা আমি জিয়ারত করবো। আমি মানে আসল কথা বলতে কি, আমি ওই ছেলেটাকে মানে ভাইয়ের মতোই আমি ভালোবাসতাম, ঠিক আছে। আমরা একসাথে অনেকটা সময় কাটাইছি ভার্সিটিতে। এভাবে একটা মানুষ আমাকে ছেড়ে চলে গেল, এটা বলবার মতো না। তো আমি গেলাম ওদের মামামের বাসায়, রাজশাহীর কোন একটা মানে টাউন সাইডে। তবে আমি জায়গাটা বলতেছি না, মানে সঙ্গত কারণে প্লেসটার নাম বলতেছি। তো ওখানে যাবার পর ওখানে কবরখানায় গেলাম মামামের সাথে, যে দেখি যে এক সাইডে লেখা কবরস্থানের সাইনবোর্ডে যে মোহাম্মদ আসিফ মাহমুদ, বিজ্ঞান বিভাগ, মানে একটা পুরো ডিটেলস লেখা। তো আমি সবাইকে বললাম যে তোমরা আমার কাছ থেকে একটু দূরে যাও। এখন সবাই অবাক হয়ে বলতেছে কেন দূরে যাবো কেন? আমি বললাম যে যাও না, প্লিজ যাও, আমি একটু আমার ফ্রেন্ডের কাছে একা থাকবো। তো তারা ওই কবরখানার গেটের কাছে দাঁড়া রয়েছে, আর আমি কবরের কাছে রয়েছে। মানে কতটা দূর, 7-8টা কবর, 7-8টা কবর ফেলায়, তারপর একটু ভিতরের দিকে। আমি চোখ বন্ধ করে কবরের সামনে বসে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ এগুলো পড়তেছিলাম। হঠাৎ করে মনে হলো যে আমার কানের কাছে এসে একদম মনে হলো যে আসিফ যেভাবে কথা বলতো আমার সাথে ওইভাবে কথা বলতেছে, আর বলতেছে যে আমার জন্য একটু দোয়া করিস, আমার জন্য একটু দোয়া করিস। এই কথাটা আমি কোনোদিন ভেজে পাবো না। এই কথাটা আমার কানে মনে হলো যে হাওয়া এসে এটা বলে দেয়। আমি সাথে সাথে আমার শরীর ঝিমঝিম দিয়ে ওঠে। আমি চারদিকে তাকাই, আমি 2-3বার আসিফ আসিফ বলে ডাকতে, তবে কোনো রেসপন্স পাই না। গেটের কাছে মা বাবা দৌড়ে এসে বলে যে আসিফ আসিফ, তুই কি আসিফকে ডাকতেছিস? আমি এখানে কেবলমাত্র সূরা ফাতিহা ক্লাস পাঠ করতেছিলাম, কানে ধরে এসে মনে হয় আসিফ বলে গেল যে আমার জন্য একটু দোয়া করিস। আম্মা আমার এই কথা শুনে মন খারাপ করে কেঁদেই ফেলছে। আল্লাহ যাকে নিয়ে যায় তাকে তো আর কিভাবে ফেরত আসা সম্ভব না। তুই তোর ফ্রেন্ডকে ভালোবাসতে হয়তো এই কারণে শেষবারের মতো তোকে বলে গেছে। ঘটনাটা এটাই ছিল। আমি যার কাছ থেকে এই ঘটনাটা মানে আমি শুনেছি, সে ভাইটা যখন আমাকে ঘটনাটা বলতেছিল, সেও প্রায় মানে কেঁদে ফেলার মতো অবস্থা। আমি তাকে মানে এক কথায় জড়ায় ধরে বলছে যে ভাইয়া মন খারাপ করবেন না, এটা আল্লাহর হাতেই সবকিছু সীমাবদ্ধ। আল্লাহ যাকে চায় তাকেই তার কাছে নিয়ে যায়। তো ঘটনাটা যদি শ্রোতাদের কাছে ভালো লাগে তাহলে আমি কৃতজ্ঞতা বোধ করবো। আর ঘটনাটা যদি আপনারা শেয়ার করেন, এর দ্বারা অনুপ্রাণিত হয় আমি আরো ভালো ভালো কিছু ঘটনা পাঠাবো। আমার কাছে আরো ভালো ভালো কিছু ঘটনা আছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। আমিন। আল্লাহ হাফেজ।